বাংলাদেশ নামে থমকে যান এমি মার্টিনেজ। আর্জেন্টিনার মতো লাল সবুজকেও লাগে বেশ। ৪৮ দলের মহাযুদ্ধ শেষ হলো প্রথম ধাপ। রাউন্ড অফ 32 এর মহারণে কারা দিল ঝাঁপ। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত ইরানের। ফিফা আর যুক্তরাষ্ট্রের কুটচালেই স্বপ্নভঙ্গ ওদের। নিজ দেশ নিয়ে ব্রাজিলে নেই লাল সবুজের মতো উন্মাদনা। ম্যাচ ঘিরেই থাকে ওদের যত ভাবনা। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। একটা নাম, একটা আবেগ থামিয়ে দিয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে। আর্জেন্টাইন গোলরক্ষক জর্ডানের বিপক্ষে জয়ের পর ভালোবাসার জবাব দিয়েছেন বাংলাদেশের মানুষকে। বলেছেন বাংলাদেশকে তার মাতৃভূমি আর্জেন্টিনার মতোই লাগে। মার্টিনেজের এমন কথা বাংলাদেশের কোটি আর্জেন্টাইন ফ্যানের জন্য বিশাল এক পাওয়া। নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। চলে গিয়েও থমকে দাঁড়িয়ে ফিরে তাকালেন না, তাকাতে বাধ্যই হলেন। অনেক হট্টগোলের মাঝেও একটা নাম যে মার্টিনেজের কানে বেজেছে জাদুকরি সুর হয়ে, বুকে বিঁধেছে ভালোবাসার তীর হয়ে। এমি মার্টিনেজ একদমই ভুলে যাননি বাংলাদেশকে, বাংলার মানুষের ভালোবাসাটাকে, যা পেয়েছিলেন 2 বছর আগে ক্ষণিকের জন্য বাংলাদেশ সফরে এসে। বাংলাদেশে এসে ফ্যানদের খুব কাছাকাছি যেতে পারেননি, কিন্তু ঢাকায় পা রাখার পর বুঝে গিয়েছিলেন কেমন হতে পারে বাংলার আর্জেন্টিনা ফ্যানদের পাগলামি। সেদিন মার্টিনেজ বলেই গিয়েছিলেন, আমি বাংলাদেশেরই বাজ পাখি। I am the Baj Pakhi of Bangladesh. Baj Pakhi of Bangladesh. Yeah. Eagle. 2022-এর পর 2026 মেসি মার্টিনেজদের হাতে আরো একটা বিশ্বকাপ ট্রফি দেখা বাংলাদেশের কোটি আর্জেন্টিনা ভক্তের স্বপ্ন। আলবিসেলেস্তেরা খেলছে সেই 15,000 কিলোমিটার দূরে, কিন্তু বাংলার আর্জেন্টিনা ফ্যানদের এমন পাগলামি প্রতি মুহূর্তে পৌঁছে যাচ্ছে মেসিদের কাছে। They are very expected that Argentina will play final again. Yeah, I know. I know how crazy they are for us. I have the experience to be there. I love their support. I love the way they are Argentinians in some way. So all my love to Bangladesh. একবার না, বাংলাদেশকে নিয়ে বলা মার্টিনেজের এমন কথা আপনার কান শুনতে চাইবে বারবার। ভাবা যায় বিশ্বকাপ না খেলা একটা দেশ কিভাবে জায়গা করে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের মণিকোঠাতে। কে জানে এমন ভালোবাসার জবাব দিতে মেসি মার্টিনেজরা হয়তো একদিন ছুটে আসবেন বাংলার মানুষের কাছে সেই বিশ্বকাপ ট্রফি হাতে। ভাবছেন এও সম্ভব? সম্ভব। ওই যে ভালোবাসা, যা দিয়ে বিশ্ব জয়ও কঠিন কিছু না। নাহিয়ান বিন জাসিম, ৭১। ৪৮ দলের প্রথম মহাযুদ্ধ শেষ। হাজারো সমীকরণের গোলক ধাঁধা পেরিয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে এখন টিকে রইল মাত্র ৩২ পরাশক্তি। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্সের মতো জায়ান্টদের পাশে থার্ড প্লাসড ফিনিক্স পাখি হয়ে বুক জিতিয়ে লড়বে মরক্কো, আলজেরিয়া কিংবা কেপ ভার্দে। কাটাকুটি খেলায় গ্রুপ পর্বের হিসেব এখন অতীত। মিশন এবার ডু অর ডাই। হারলেই বাড়ির টিকিট, আর জিতলেই স্বপ্নের ট্রফির আরও কাছে। রাউন্ড অফ 32 এর মহাযুদ্ধে টিকিট কাটলো কারা, সেই খবর জানবো এবারের প্রতিবেদনে। নখ কামড়ানো উত্তেজনা, বুক দুরু দুরু দুলুনি, আর মাঠের সবুজ ঘাসে স্নায়ুর চরম পরীক্ষা।
শেষ হলো 48 দলের দ্য গ্রেটেস্ট শো অন আর্থের প্রথম মহাযুদ্ধ। 12টি গ্রুপ, 36টা ম্যাচ আর হাজারো সমীকরণের গোলক ধাঁধা পেরিয়ে টিকে রইল মাত্র 32টা পরাশক্তি। কেউ হেসেছে বিজয়ের চওড়া হাসি, কারো ভাগ্যে জুটেছে বিদায়ের করুণ সুর। কথায় বলে না, কপালের লিখন না যায় খণ্ডন, কিন্তু এই বিশ্বকাপে কপাল নয়, পা আর মাথার জাদুই বদলে দিল ভাগ্যটা। গ্রুপের টপার আর রানার্স আপদের জন্য রাস্তাটা চেনা থাকলেও আসল রোমাঞ্চ জমিয়েছে সেরা 8টি থার্ড প্লেসড টিম। এরা যেন সেই ফিনিক্স পাখি যারা ছাই থেকে উঠে এসে নকআউটের টিকিট কাটল। এবার দেখে নেওয়া যাক কোন সেই 32টি পরাশক্তি যারা এই ফুটবল যুদ্ধের পরবর্তী ধাপে নিজেদের নাম লিখিয়েছে। 12টি গ্রুপের এই রণক্ষেত্রে গ্রুপ এ থেকে মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা যেমন টিকে আছে, তেমনি গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়ার মতো দলগুলো দেখিয়েছে তাদের শক্তিমত্তা। গ্রুপ সি থেকে লাতিন জায়ান্ট ব্রাজিল ও মরক্কো, আর গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে কেটেছে নকআউটের টিকিট। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আইভরি কোস্ট ও ইকুয়েডরের সাথে গ্রুপ ই থেকে লড়বে। অন্যদিকে গ্রুপ এফ মাতাবে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর এবং গ্রুপ এইচ থেকে স্পেন ও কেপ ভার্দে প্রস্তুত হচ্ছে পরের ধাপে মরণ কামড় দিতে। ফরাসিদের গ্রুপ আই থেকে ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের সাথে শেষ 32-এ গ্রুপ জে থেকে নিশ্চিত করেছে আর্জেন্টিনা, আলজেরিয়া ও অস্ট্রিয়া। আর সবশেষ গ্রুপ কে থেকে কলম্বিয়া, পর্তুগাল ও ডিআর কঙ্গো এবং গ্রুপ এল থেকে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানা বুঝিয়ে দিয়েছে সহজে কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড় দেবে না। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের দুনিয়ায় গ্রুপ পর্বের হিসেব নিকেশ এখন অতীত। এবার শুরু হচ্ছে ডু অর ডাই মিশন। কোনো যদি কিন্তু নেই, হারলেই সোজা বাড়ির টিকিট, জিতলে স্বপ্নের আরও এক ধাপ এগিয়ে। জায়ান্টদের সামনে এবার আন্ডারডগদের মরণ কামড় দেওয়ার পালা। বিশ্বকাপের এই গোল্ডেন ট্রফিটা কিন্তু একটাই। 32 দলের এই রয়্যাল রাম্বলে শেষ হাসি হাসবে কারা? ফুটবলারদের পায়ে যখন আগুন জ্বলবে, তখন আপনিও চিৎকার করে বলতে বাধ্য হবেন, লেট দ্য ম্যাডনেস বিগিন। তাজিন খন্দকার, 71। বিশ্বকাপের অন্যতম আলোচিত দল ইরানের বিদায় অবশেষে নিশ্চিত হয়েই গেল। যারা বিশ্বকাপে খেলতে পারবে কিনা সেটা নিয়েই একটা সময় উঠেছিল $মিলিয়ন প্রশ্ন। সেই ইরানিরা বুক চিতিয়ে লড়েছে, কিন্তু নকআউট স্বপ্ন ধুলোয় মিশেছে কয়েক মিলিমিটারের ব্যবধানে। বিদায় নেয়ার আগে ক্যাপ্টেন বলে গেছেন আয়োজকরা চায় না বিশ্বকাপের পরের ধাপে ইরান কোয়ালিফাই করুক। এসব কিছুর সাথে আলোচনায় আছে তাই অফসাইড রুলসও। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। 93 মিনিট, ফ্রিকিক থেকে জটলার মধ্যে বল, রিবাউন্ড, সোজা খলিলজাদে বল জালে পাঠালেন, শার্ট খুলে ফেললেন। পুরো ইরান দল তার উপর ঝাঁপিয়ে পড়ল, সানগ্লাস পরে বেরিয়ে এলেন। কয়েক মিনিটের জন্য ইরান বিশ্বাস করেছিল তারা ইতিহাস গড়ে ফেলেছে, প্রথমবার নকআউটে উঠেছে। তারপর জায়ান্ট স্ক্রিনে সেই ভিডিও। পুলিশ রেফারি সিমন মার্কিনিয়াক ভিআর রিভিউর জন্য ডাক পেলেন, গোল বাতিল, অফসাইড। ইরান এক একে আটকে গেল, নকআউটে গেল ইজিপ্ট। কিন্তু আসল প্রশ্ন হলো, অফসাইডটা ঠিক ছিল কোথায়? অফসাইডের নিয়ম বলে গোলকিপার সবশেষ ডিফেন্ডার, কিন্তু এই ম্যাচে মিশরের গোলকিপার শোবেইর নিজের লাইন ছেড়ে অনেকটা বেরিয়ে এসেছিলেন। তাই শেষ দুজন ডিফেন্ডার হয়ে গেলেন ইয়াসের ইব্রাহিম আর হামজা আব্দুল করিম। খলিলজাদেহের পায়ের সামনের অংশ ছিল আব্দুল করিমের সামান্য সামনে, মিলিমিটারের ব্যবধান, অফসাইড। নিয়মটা আরো জটিল। অফসাইড পজিশনে থাকা একজন খেলোয়াড় যদি রিবাউন্ডের সময় ডিফেন্ডারদের ক্লিয়ার করার ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করেন, তাহলে সেটাও অফসাইড। এই ম্যাচে ঠিক সেটাই হয়েছে। নিয়মটা সঠিকভাবে প্রয়োগ হয়েছে, কিন্তু প্রশ্ন নিয়ম সঠিক না বেঠিক সেটা নিয়ে নয়, এই নিয়মটা আদৌ ঠিক কিনা, বিষয়টা নৈতিকতার। কোচ আমির গালেনুই বললেন, মিলিমিটারের কারণে গোল বাতিল, প্রযুক্তি আছে সেটা না হয় মানা গেল, কিন্তু এটা কি ন্যায় বিচার? ইরান তো নিপীড়িত দল, কিন্তু এখন বোঝা যাচ্ছে তারা যথেষ্ট দুর্ভাগাও। ওদিকে ইরান অধিনায়ক মেহেদী তারেমি কথা বলেছেন কোনো ভনিতা না করেই, অনেকটা সরাসরি। এই বিশ্বকাপের আয়োজকরা চায় না তারা পরের স্টেজে যাক। অফসাইড আইনের মূল উদ্দেশ্য একটাই, চেরি পিকিং বন্ধ করা। মানে কোনো অ্যাটাকার যেন প্রতিপক্ষের এলাকায় দাঁড়িয়ে লং পাসের অপেক্ষা না করতে পারে। এটা ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত, কিন্তু এই আইনে গোলকিপারকে ডিফেন্ডার হিসেবে ধরা হয়, আর সেখানেই সমস্যা।
গোলকিপার আলাদা জার্সি পরেন, ফিল্ড প্লেয়ার আলাদা করা তুলনামূলক কঠিন যখন সব মনোযোগ বলের দিকে। তারা হাত দিয়ে বল ধরতে পারেন, কম বেশি বাড়তি সুরক্ষাও পান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো গোলকিপার সাধারণত এমন জায়গায় যান না যেখানে তিনি লাস্ট ডিফেন্ডার নন। সেটা হয় শুধু হঠাৎ কোনো রিঅ্যাকশনারি প্লেতে। এ ধরনের পরিস্থিতিতে অ্যাটাকারকে গোলকিপারের পজিশনের হিসেব রাখতে বলা অবাস্তব। সমাধানটা আসলে কঠিন নয়। আইএফএবি চাইলে নিয়মটা এভাবে বদলাতে পারে। অফসাইড নির্ধারণে গোলকিপারকে ডিফেন্ডার হিসেবে না ধরে শুধু একজন শেষ ডিফেন্ডারের কথা বলা হোক, অথবা আরো সাহসী পরিবর্তন। একবার পেনাল্টি এরিয়ায় ঢুকে গেলে অফসাইড থাকবে না, যেভাবে আইস হকিতে হয়। হ্যান্ডবলের নিয়ম, অ্যাডভান্টেজ নিয়ম, এই জটিল বিষয়গুলোর তুলনায় এই পরিবর্তন অনেক সহজ। কিন্তু ওদিকে বাকি গল্পটা দুঃখজনক। ইরান বেস্ট থার্ড প্লেস হোল্ডারদের মধ্যে 9 নম্বরে, যেখানে সেরা 8 থার্ড প্লেস হোল্ডার কোয়ালিফাই করেছে নকআউট স্টেজের জন্য। 12টি তৃতীয় স্থান দলের মধ্যে সবচেয়ে খারাপ 4টি বাদ গেছে। আর সেই ইকুয়েশন মেনে আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচ 3-3 গোলে ড্র হওয়ায় ইরানকে ফিরতে হচ্ছে ঘরে, যেখানে যুদ্ধের কালো ধোঁয়া বুকে নিয়ে ফেরার অপেক্ষায় আছে ওদের পরিবার। তিহুয়ানা থেকে বেস ক্যাম্প, ভিসার লড়াই, যুদ্ধের ব্যাকড্রপ সব পেরিয়ে 93 মিনিটে সেই মুহূর্ত এসেছিল। একটা পায়ের আঙুলের মাথা অফসাইড লাইন পেরিয়েছিল। এই নিয়মটা বদলানো দরকার কিনা সেই বিতর্ক এখন আর শুধু ফুটবল পণ্ডিতদের মধ্যে সীমাবদ্ধ নেই। ইরান সেই 93 মিনিটে দেয়া গোল ইস্যুটাকে মাঠ থেকে সংসদের আলোচনায় নিয়ে গেছে। খালিদ জামিল, একাত্তর। পেনাল্টি ছাড়া নাকি গোল করতে পারে না আর্জেন্টিনা, সেই আলাপ উড়িয়ে দিয়ে জর্ডানের বিপক্ষে ফ্রি কিক থেকে জোড়া গোল করেছে আলবিসেলেস্তেরা। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে মেসিও এদিন ফ্রি কিক থেকে গোল করেছেন। তবে কি এবার ভিন্ন প্ল্যানে আগাচ্ছেন লিওনেল স্কালোনি? আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। শুধু পেনাল্টিতে নয়, ফ্রি কিকেও চমৎকার আর্জেন্টিনা। এক ভুল দ্বিতীয়বার করে না মার্তিনেজরা। এবার বিশ্বকাপে ফেভারিটের তকমার প্রতি সুবিচার ঠিকই করেছে এবং করেই চলছে। অস্ট্রিয়া ম্যাচে পেনাল্টি মিসের পর ওপেন প্লে থেকে জোড়া গোল করে ভুলের মাসুল দেন মেসি। একই ভুল দুবার মেসিরা করে না, পেনাল্টিতে গোল করে সেটাই যেন বোঝালেন লাউতারো মার্তিনেজ। তবে আলাপটা যখন পেনাল্টি বনাম ফ্রি কিকের, তখন ফ্রি কিকেই বেশি নম্বর পাবে স্কালোনির শিষ্যরা। সহজ গোলের সুযোগটা যেমন ওরা নেয়, তেমনি টাফ চান্সটাও কনভার্ট করে গোলে। জর্ডানের বিপক্ষে ফ্রি কিক থেকে করা 2 গোলই ছিল চোখে লেগে থাকার মতো। আর্জেন্টিনা একেবারেই ভিন্নভাবে নেমেছে এই আসরে। কাতার বিশ্বকাপে 4টি পেনাল্টি গোল নিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করে মেসিরা। কিন্তু অবাক হলেও সত্য, সেবার ফ্রি কিক থেকে কোনো গোলই করতে পারেনি আলবিসেলেস্তেরা। কিন্তু এবার ব্যাপারটাকে ওরা লেভেলে নিয়ে এসেছে। পেনাল্টির চেয়ে এবার ফ্রি কিকের গোলই বেশি। চলতি আসরে লিওনেল মেসিও ষষ্ঠ গোলটা করলেন ফ্রি কিক থেকে। কার্লো আনচেলত্তি তাচ্ছিল্যের সুরে বলেছিলেন, এই আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটির ফুটবল খেলে না, কিন্তু গ্রুপ পর্ব শেষে সেই দলটাই এগিয়ে। খেলার ধরন, গোল করা কিংবা কনসিডারের হিসেব দুটোতেই আর্জেন্টিনা টপ ক্লাস। তবে সবচেয়ে স্বস্তির বিষয়, মিডফিল্ডে ছোটখাটো একটা পরীক্ষাও চালিয়েছে। শুরুর একাদশে রাখা হয়নি এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাকঅ্যালিস্টারদের। এক কথায় পুরো একটা নতুন সেট ইন্ট্রোডিউস করিয়েছেন স্কালোনি, আর সেটাও লেগেছে কাজে। কোচ এখন তাই নিশ্চিন্তে রাউন্ড অফ 32 ছকটা কষতেই পারবেন। ফুল প্যাক এনার্জি নিয়ে নকআউটে আর্জেন্টিনা। যেসব জায়গায় লুফলস সেটাও এই ম্যাচ দিয়ে কাটিয়ে উঠেছে। হুলিয়ান আলভারেজের স্টার্টিংটাই নিশ্চিতভাবেই স্কালোনিকে দিয়েছে স্বস্তি। এবার পালা ডু অর ডাই মিশনে নামা। আবু নাইম, একাত্তর। কারো কারো জীবনের গল্প হয়ে ওঠে সিনেমার মতো। 2022 কাতার বিশ্বকাপের দলে ছিলেন, শত স্বপ্ন ভেঙে যায় হ্যামস্ট্রিং এর ইনজুরিতে। আর্জেন্টিনার জার্সিতে শিরোপাজয়ী সেই আসর খেলা হয়নি জিওভানি লো সেলসোর। কঠিন সব দিন পার করে অবশেষে তিনি ফিরলেন। নর্থ আমেরিকায় নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে নেমেই দারুণ এক ফ্রি কিকে গোল। সেই সেলসোর ফিরে আসার গল্পই থাকছে মঈন হাসানের রিপোর্টে। এই দিনের অপেক্ষাতেই ছিলেন। মেসির হাসিও বলে দিচ্ছিল এলেমটেনো কতটা খুশি। 4 বছর আগে কত দুঃখ আর কষ্ট জড়িয়েছিল ওই দেহটাতে। সেই দেহে বয়ে গেল আনন্দের বন্যা। আর্জেন্টিনার জার্সিতে নর্থ আমেরিকার মাটিতে নেমে ফ্রি কিকে গোল জিওভানি লো সেলসো, যার দলে থাকা মানে একটাই শব্দ, ইম্প্যাক্ট।
2000 কাতার বিশ্বকাপের আগে লিওনেল স্কালোনির অন্যতম ভরসার নাম। মাঝমাঠে লিওনেল মেসির সাথে সেতু স্থাপনকারী মিডফিল্ডার লো সেলসো। যে কোনো আক্রমণে যাচ্ছে আর্জেন্টিনা, আর সেখানে সেলসোর প্রভাব থাকবে না তা হতেই পারে না। কাতার বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগেই খারাপ খবরটা আসে। হ্যামস্ট্রিং এর মারাত্মক চোটে পড়লেন সেলসো। জানা গেল বিশ্বকাপ খেলার স্বপ্ন ওখানেই শেষ। কতটা ভেঙে পড়েছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। কঠিন বাস্তবতা, অঝরে কেঁদেছেন, মেনে নিতে পারছিলেন না একদমই। সেলসো নিজেই জানিয়েছেন আড়ালে চোখের পানি মুছেছেন দিনের পর দিন। জাতীয় দলে খেলার পর একজন ফুটবলারের কি স্বপ্ন থাকে, এই প্রশ্নে উত্তর হবে একটাই, বিশ্বকাপ। সেলসো মাঠে থাকতে পারলেন না। মেসির হাত ধরে আর্জেন্টিনা উঁচিয়ে ধরল সেই কাঙ্ক্ষিত সোনালী ট্রফি। এক ইতিহাস গড়ল আলবিসেলেস্তেরা। মাঠের বাইরে থেকেই সতীর্থদের উৎসাহ দেন লো সেলসো। হয়তো ভাবছিলেন, আহা, আজ ওদের সাথে আমিও মাঠে থাকতে পারতাম, সেখানেই ছুঁয়ে দেখতাম বিশ্বকাপ ট্রফি। এরপর আবারও অপেক্ষা। কেটে গেল 4 বছর। নতুন আরেক বিশ্বকাপ এলো, আর জন্ম নিল প্রশ্ন, লো সেলসো থাকছেন তো? মেসির সাথে যে ব্রিজ নির্মাণ করার কাজটা সেলসো করেন, তাকে তো রাখতেই হবে বলছিলেন সমর্থকরা। সেলসোর সাথে ভাসছিল আরেকটা নাম, এমি বুয়েন্দিয়া, কিন্তু শেষ পর্যন্ত সেলসোর জায়গাটা হয়েছে। জর্ডানের বিপক্ষে ম্যাচ, প্রথমবার বিশ্বকাপ মঞ্চে মাঠে নামলেন সেলসো। 7 মিনিটে গোলের দেখা পেলেও উঠে গেল সহকারী রেফারির পতাকা। অফসাইডে বাতিল হলো গোল, কিন্তু তখনও মূল গল্পটা বাকি। ম্যাচের 19 মিনিটে পাওয়া ফ্রি কিক নিতে এলেন সেই সেলসো। বাঁ পায়ের দারুণ এক শট। লিওনেল মেসি থাকলে তাকেই হয়তো দেখা যেত এই জায়গায়, কিন্তু দর্শকরা মেসিকে খুব বেশি মিস করলেন কি? তেমনই এক গোলে পুরো গ্যালারি মাতল উচ্ছ্বাসে। সেলসোর কাছে এটা কেবলই গোল ছিল না। গত বিশ্বকাপে দারুণ শেপে থেকেও ইনজুরির কারণে খেলা হলো না। বাথরুমে বসে কাঁদতে থাকা ওই ছেলেটা ফিরলেন, আর এমনভাবেই ফিরলেন মনে হলো কোনো সিনেমার দৃশ্য। এই দৃশ্যেই মেসি হাসলেন। স্কালোনি ম্যাচ শেষে স্মরণ করলেন সেলসোর সেসব দিনের কথা। তার সৈন্যরা তো মোটেই তাকে আশাহত করে না। কাতার বিশ্বকাপের উদযাপনে মাঠে থাকা হয়নি। এবার নিশ্চয়ই ট্রফি ডিফেন্ডার মিশনে নিজের সবটা উজাড় করে দেবেন লো সেলসো। মঈন হাসান, ৭১। বাংলাদেশের বিশ্বকাপ মানে ছাদে ছাদে ব্রাজিলের পতাকার সমুদ্র, অথচ লাতিন দেশ ব্রাজিলে চিত্রটা একেবারেই ভিন্ন। ওখানে মাস জুড়ে পতাকা ওড়ানোর চেয়ে ম্যাচের দিনটাই হয়ে ওঠে সবচেয়ে বড় উৎসব। খেলা শুরুর কয়েক ঘন্টা আগে থেকেই মানুষ ভিড় জমায় বার, রেস্টুরেন্ট বা ফান জোনে। তবে তাতে উন্মাদনায় এতটুকু ভাটা পড়ে না। ফুটবলের প্রতি ভালোবাসা একই থাকে, শুধু উদযাপনের ধরনটা বাংলাদেশের চেয়ে হয় আলাদা। ব্রাজিলের সাও পাওলো থেকে নেইমারের দেশের বিশ্বকাপ উন্মাদনা নিয়ে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। আছি ব্রাজিলের সাও পাওলো শহরে। এখানে আসলে খুঁজে বেড়াচ্ছি কোনো একটা বাড়ির ছাদে যদি বড় একটা পতাকা দেখা যায়, কিন্তু একটু অবাকই হলাম, কোনো বাড়ির ছাদে বাংলাদেশের মতো ব্রাজিলের কোনো বড় পতাকার দেখা পাইনি। তাও খুঁজছি, যদি দেখা পাওয়া যায়। একটা দেশ বিশ্বকাপে খেলছে, কিন্তু সেই উন্মাদনাই নেই ব্রাজিলে। তার মানে কি তাদের উন্মাদনার ঘাটতি রয়েছে? এই দৃশ্যগুলো আপনাকে হতাশ করতে পারে। ব্রাজিল, যারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের দেশে কোনো উন্মাদনা নেই। আমি সাও পাওলোতে এসে এই শহরটাতে ঘুরেছি এবং দেখার চেষ্টা করেছি কোনো বাড়ির ছাদে বাংলাদেশের মতো বড় কোনো পতাকা ওড়ে কিনা, কিন্তু সেটা কিন্তু দেখতে পাইনি। কিন্তু তার মানে কি উন্মাদনায় কোনো ভাটা পড়েছে? একদমই না। ফুটবলের প্রতি আবেগ, ভালোবাসা সবই আছে বাংলাদেশিদের মতো, কিন্তু তাদের উদযাপনটা একটু ভিন্ন। কিভাবে আসলে তারা ফুটবল বিশ্বকাপটা দেখেন নিজ দেশে, চলেন সে গল্পই শোনাই আপনাদেরকে। মজ মাস্তিতে উন্মাদনায় ব্রাজিলের দেশটা সেরা, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিশ্বকাপ এলে এই দেশটা এতটাও মাথা ঘামায় না। তারা খেলাটা কিভাবে দেখে? বিভিন্ন রেস্টুরেন্টে, বারে, সমুদ্র সৈকতে এবং
বড় বড় ফ্যান জোন থাকে। ঠিক ম্যাচের 2 ঘন্টা আগে সমস্ত কাজ ফেলে তাদের চোখ প্রিয় দলের দিকে, প্রিয় তারকারদের দিকে। কিন্তু তার মানে যে পাগলামিটা বাংলাদেশে দেখা যায়, কথার লড়াই, বড় বড় পতাকা বাড়ির ছাদে, বিশাল পতাকা না হলে আপনি ব্রাজিলের ফ্যান নন, বিষয়টা কিন্তু একদমই তাই নয়। বিষয়টা হচ্ছে তাদের আবেগ এবং ভালোবাসা প্রকাশের ধরনটা একটু ভিন্ন। তবে আমার চারপাশে বা পেছনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটার আবার অর্থটা অন্যটা। অর্থাৎ এটা কিন্তু ফুটবল বিশ্বকাপের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এর যোগাযোগটা আসলে কি? আজকে সাপ্তাহিক বন্ধ, রবিবার, তাই সাও পাওলোর এই জায়গাটায় সবাই সমবেত হয়েছেন দিনটাকে উদযাপন করতে। শুরুতেই বলেছিলাম যে ব্রাজিলিয়ান কিংবা লাতিন আমেরিকা তারা মজ মাস্তিতে ওস্তাদ। সারাটা সপ্তাহ তারা পরিশ্রম করেন, আর এই দিনটা এলে তারা এই সময়টাকে ভিন্নভাবে কাটান। এটা তাদের বিনোদনের একটা বড় মাধ্যম। যদিও এখানে এসে ফুটবল বিশ্বকাপের কিছুটা আমেজ দেখা গেছে। জার্সি পরে আছেন, কেউ কেউ জার্সি কিনছেন, কেউ কেউ যে বিশ্বকাপের থিম সং রয়েছে তাতে নাচছেন। কিন্তু বাংলাদেশের মতো তারা এভাবে খেলাটা দেখেন না। খেলা হলেই তারা ওই একসাথে বসে পরিবারের সঙ্গে খেলাটা দেখেন। একটু উন্মাদনাটা তাদের অন্য লেভেলের। ব্রাজিলিয়ানদের দেখে একটা ব্যাপার আরো একবার পরিষ্কার হলো, খেলা খেলার জায়গায় সেটা নিয়ে মাতামাতির কিছু নেই, তাদের কোনো প্যারাই নেই। তারা চিলমুড়ে থাকবে এবং দলের জন্য সাপোর্ট করবে, সেটা হোক ছোট্ট একটা জায়গায়, সেটা হোক বড় একটা জায়গায়। সো বাংলাদেশে এক ধরনের সংস্কৃতি রয়েছে, এখানে এক ধরনের সংস্কৃতি রয়েছে, কিন্তু ভালোবাসা এবং আবেগ কিন্তু দুই দেশেরই রয়েছে, একটা দলের জন্য, ব্রাজিলের জন্য। হাসান সজিদ, ৭১, সাও পাওলো, ব্রাজিল। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।